নমস্কার। দীর্ঘ এক মাসের বিরতির পর ফ্রেন্ডশিপ মিডিয়ার আজকের নিবেদন লেখক বিকাশ বরের সহযোগিতায় তার পঞ্চম উপন্যাস খয়েরি সুতোর প্রথম পর্ব পূর্বকথা। রহস্য উন্মোচনে মানুষের কৌতূহল অদম্য, চিরকালীন। রহস্য উন্মোচনের কৌতূহল নিয়ে খয়েরি সুতোর জন্ম। বদ্ধ ঘরে জোড়া লাশ, নিছক আত্মহত্যা না খুন? প্রমাণযোগ্য কোনো সূত্র হাতের কাছে নেই। ঘরে বাইরে প্রবল চাপ, 7 দিনের টাইম বার। সিথি থানার তরুণ ইন্সপেক্টর অর্পণ সোম দিশেহারা। জোড়া লাশের রহস্য সে কি করে উন্মোচন করবে? আততায়ী প্রমাণ রেখে যায়, এই আপ্তবাক্যে বিশ্বাস করে একটা ছোট্ট সূত্র পেয়ে যায় অর্পণ। রহস্যের সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে সে কি পৌঁছতে পারবে সমাধানের শেষ ধাপে? এ কাহিনী একটি জীবন গড়ার কাহিনী, একটি না বলা কথার প্রেমের কাহিনী, একটি জটিল রহস্যের উন্মোচনের কাহিনী। বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখক বিকাশ বর। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে জন্ম, স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু। জাদুকাঠি নামে একটি কিশোর পত্রিকার সহ সম্পাদক। লেখকের 4টি গল্পগ্রন্থ আলোয় ফেরা, ইচ্ছে ডানা, এক বিন্দু সিন্ধু ও যখন কথা গল্প হয়ে যায়, এবং আরও 4টি উপন্যাস মরীচিকা, আলোর পরশ, হাতের মুঠোয় তারা ও সন্দেশখালির মন খারাপ। নাম নয়, লেখার মান। এই আপ্তবাক্যে বিশ্বাসী লেখক পাঠকের মন ছুঁয়ে যান সাহিত্য নির্ভর লেখনীর আঁচড়ে। গল্প পাঠে আমি অঙ্কিতা, পোস্ট অডিও প্রোডাকশন সৌজন্য দাসরয়। শুনতে থাকুন খয়েরি সুতোর প্রথম পর্ব পূর্বকথা। বিটি রোড থেকে মিনিট 10-এর হাঁটা রাস্তা ব্যানার্জি পাড়া। সরু রাস্তার দুধারে সার সার বাড়ি, দোকান আর চৌমাথার মোড়ে বেশ বড় জমজমাট বাজার। মোড়ের মাথায় রাস্তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে শ্যাওলা রঙের দোতলা বাড়িটা। এ অঞ্চলের পুরনো বাড়িগুলোর মধ্যে অন্যতম। প্রায় অর্ধ শতাব্দী কাল ধরে রোদ জল মাথায় নিয়ে বাড়িটা দাঁড়িয়ে আছে বটবৃক্ষের মতো। স্থাপত্য শৈলীতে এ তল্লাটের সেরা দৃষ্টিনন্দন বাড়ি। দশকের পর দশক একটার পর একটা জামা বদলে এখন শ্যাওলা রঙের জামা পরে আছে। মানুষের শরীর যেমন আর কি, নিয়মিত পরিচর্যায় যেমন তার আয়ু বাড়ে, সৌন্দর্য বাড়ে, ঠিক তেমনি নিয়মিত পরিচর্যায় বাড়িটা নতুনের মতো ঝকঝক করছে। কে বলবে 5টি দশক এ বাড়ির ওপর দিয়ে বয়ে গেছে দক্ষিণা হাওয়ার মতো? সিথি থানার সাব ইন্সপেক্টর অর্পণ সোম ওই শ্যাওলা রঙা বাড়িটাতে যাচ্ছে, সঙ্গে 2জন কনস্টেবল। অপ্রশস্ত রাস্তা, ভ্যান, রিক্সা, সাইকেল, বাইক চলাচল করে। বড় গাড়ি ঢুকলে রাস্তা আটকে যায়। বিপরীত দিক থেকে আসা গাড়িগুলো তখন সার সার দাঁড়িয়ে পড়ে। অর্পণ পুলিশ জিপটা বিটি রোডের ধারে একটা চায়ের দোকানের পাশে পার্ক করে এসেছে। ঘড়ি দেখল অর্পণ, সকাল 7টা। দোকানপাট এখনো খোলেনি। কয়েকটা চায়ের দোকান আর সেলুন খোলা, সেখানে 2-4 জন লোক বসে। 7 সকালে পুলিশ দেখে হা পেতে দেখছে সবাই। যারা চুল কাটাচ্ছে আয়নার ভেতর থেকে পুলিশের প্রতিচ্ছবি দেখছে তারা। একরকম ফাঁকা রাস্তা। এখনো অফিস যাত্রীরা রাস্তায় বের হননি। রাস্তার দুধারে কয়েকটি নির্মীয়মান পুজো মণ্ডপ দেখল অর্পণ। সামনে শারদোৎসব, হাতে গুনে 1 মাসও সময় নেই। এই তল্লাটে অনেকগুলো পুজো হয়। পুজোর সময় পুলিশ প্রশাসনের উপর বাড়তি চাপ। সবাই যখন উৎসবের মেজাজে, পুলিশ তখন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম। পুলিশের ডিউটির কোনো ঠিক ঠিকানা নেই। রাত দিন 24 ঘন্টা ডিউটি। একটা ডিউটি রস্টার আছে বটে, তবে সে ওই খাতায় কলমে। আজ যেমন অর্পণের মর্নিং শিফট ছিল না। 7 সকালে বড়বাবুর ফোন। খোলা জানালা দিয়ে সকালের নরম রোদ এসে পড়েছিল অর্পণের মুখে, যেন মায়ের আদুরে হাতের কোমল স্পর্শ। শুয়ে শুয়ে সেই স্পর্শ অনুভব ও উপভোগ করছিল সে। বাতাসে পুজোর গন্ধ ভেসে আসছে, আকাশে আগমনীর সুর। বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না।
আজ খুব বাড়ির কথা মনে পড়ছে তার। অর্পণের দেশের বাড়ি মালদার রথবাড়িতে। বাবা, মা আর ভাই আছে। পড়াশোনায় ভালো ছিল অর্পণ। বাবা চেয়েছিলেন ছেলে মাস্টার্স করে টিচিং লাইনে যাক। তিনি নিজে প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। এখন অবসর লাইফ। ম্যাথে অনার্স অর্পণ চাকরির চেষ্টা করছিল। বাবার পেনশনের টাকায় খুঁড়িয়ে চলা সংসারটার হাল ধরতে চেয়েছে সে। ভাই পড়াশোনায় ধারালো ছাত্র। এবছর জয়েন্টে ভালো র্যাঙ্ক করে ডাক্তারিতে চান্স পেয়েছে। চাকরিটা না পেলে ভাইয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন অধরাই থাকত। একসঙ্গে দুটো চাকরি পেয়েছিল সে, একটা ব্যাংকে আর অন্যটা পুলিশের এসআই পোস্টে। বাড়িতে সবাই ব্যাংকের চাকরির জন্য জেদ ধরেছিল। অর্পণ সায় দেয়নি। 10টা 6টার ডিউটিতে কোনো চ্যালেঞ্জ নেই, অ্যাডভেঞ্চারও নেই। পুলিশের জবে চ্যালেঞ্জ আছে, অনেক সোশ্যাল ওয়ার্ক করার স্কোপ আছে। পুলিশের চাকরিটাই বেছে নিয়েছিল সে। এই নিয়ে বাড়িতে কম অশান্তি হয়নি। অর্পণের মনে পড়ে মা বারবার বলেছিল, পুলিশের চাকরিতে অনেক হ্যাপা, লাইফ রিস্ক আছে। ব্যাংকের চাকরি অনেক ভালো চাকরি, জীবনে সুযোগ একবার আসে, এমন সুযোগ হাতছাড়া করিস না। বাবা আরেক ধাপ এগিয়ে গিয়ে বলেছিলেন, ব্যাংক প্রেফার না করলে চাকরি করার দরকার নেই। আমার যত কষ্টই হোক তুমি পড়াশোনা চালিয়ে যাও, ভবিষ্যতে ভালো কাজের অভাব হবে না। কারো কথায় কর্ণপাত করেনি অর্পণ। জীবনে চলার পথে চড়াই উতরাই না থাকলে সে পথের আনন্দ কোথায়? বছরখানেক হলো এসআই পোস্টে জয়েন করেছে সে। থানার কাছাকাছি একটা ভাড়া বাড়িতে থাকে। দোতলা বাড়ির উপরে মালিক আর তার স্ত্রী, নিচে অর্পণের ভাড়া বাড়ি। মাসিমা মেসোমশাই নির্বিবাদ মানুষ। একমাত্র ছেলে দিল্লিতে থাকে, মেয়ের বিয়ে হয়েছে বারুইপুরে। কালে ভদ্রে বাড়িতে আসে। অর্পণকে ছেলের মতো ভালোবাসেন তারা। বাড়িতে ভালো মন্দ রান্না হলে অর্পণের ভাগটা চলে আসে। মাসিমা নিজে নিচে নেমে এসে দিয়ে যান। অর্পণের ডিউটি আওয়ারের ঠিক নেই। একটা ঠিকে কাজের দিদি রেখেছে, সে নিজের মতো রান্না বান্না করে ঘরদোর মুছে পরিষ্কার করে ঘরে তালা মেরে চলে যায়। তার কাছে এক সেট চাবি রেখেছে অর্পণ। বাবা মা নিজেদের ঘর বাড়ি ছেড়ে এখানে ভাড়া বাড়িতে এসে থাকবেন না, সে আশা করেও না সে। তারা মাঝে সাঝে কলকাতায় আসেন, 2-1 দিন থেকে চলে যান। বড়বাবুর নামটা মোবাইল স্ক্রিনে ভাসতে দেখে তড়াং করে বিছানায় উঠে বসল অর্পণ। গুড মর্নিং স্যার। ইয়েস স্যার। তুমি কোথায় অর্পণ? আর্জেন্ট কেস। ব্যানার্জি পাড়ায় একটা বদ্ধ ঘরে জোড়া লাশ পাওয়া গেছে। প্রতিবেশীরা ফোন করে জানিয়েছে। পুজোর আগে ফালতু ঝামেলা। কুইক, হারি আপ, এখনই ওখানে যেতে হবে। কট করে ফোনটা কেটে দিলেন বড়বাবু। তড়িঘড়ি তৈরি হয়ে 1 কাপ চা আর বিস্কুট খেয়ে বেরিয়ে পড়ল অর্পণ। বড়বাবু এমনই, কম কথার মানুষ, মুখ খুলে সব কথা বলেন না। রাশভারী মেজাজি মানুষ, সব কাজেই তারা। থানার করিডোরে পা দিয়ে দেখল বড়বাবু বেশ উদ্বিগ্ন হয়ে করিডোরে পায়চারি করছেন। অর্পণকে দেখে নিশ্চিন্ত হলেন যেন। নিজের চেম্বারে গিয়ে শিরদাঁড়া সোজা করে চেয়ারে বসেছেন গদাধর সামন্ত। 50-এর কাছাকাছি বয়স, সামনের চুল কিছুটা ফাঁকা হয়ে কপালটা চওড়া হয়ে গেছে। চোখে রিমলেস গোল্ডেন ফ্রেমের চশমা, ভাসা ভাসা বড় বড় চোখ। সেই চোখ তুলে সামনে দাঁড়িয়ে থাকা অর্পণকে হাতের ইশারায় বসতে বললেন। এক্ষুনি বেরিয়ে পড়ো অর্পণ, 2 জন কনস্টেবল সঙ্গে নিয়ে যাও। পুজোর আগে ব্যাপারটা পলিটিক্যাল ইস্যু হয়ে গেলে রক্ষে নেই। তেমন কোনো অকওয়ার্ড সিচুয়েশন হলে আমাকে জানিও। আমার 10টায় লালবাজারে পুজো নিয়ে মিটিং আছে, হারি আপ। থানা থেকে বেরিয়ে এলো অর্পণ। রাস্তায় পা দিয়ে তার মনে হলো আর একটু ডিটেলসে জানলে ভালো হতো। রাস্তার নাম, বাড়ির নম্বর, মার্ডার না সুইসাইড কেস কিছুই জানা হলো না। যারা মারা গেছেন তারা কি স্বামী স্ত্রী? পরিবারের অন্যান্য সদস্যরা কি বাড়িতেই ছিলেন? তা কি করে হবে? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। যদি দরজা ভেঙে প্রতিবেশীরা ঘরে ঢোকেন
তাহলে মৃতদেহগুলো নিয়ে নাড়াচাড়া করেননি তো? সুইসাইড নোট পাওয়া গেছে? কি প্রথম ফোন করেছিলেন? সুইসাইড কেস হলে হ্যাপা অনেক কম, কিন্তু মার্ডার হলে জটিল ব্যাপার, দীর্ঘ তদন্ত সাপেক্ষ। নিজের ওপর রাগ হচ্ছে অর্পণের। ভালো করে সবকিছু জেনে আসা উচিত ছিল। বড়বাবুকে একবার ফোন করে দেখব। না থাক, যা খ্যাপা লোক, মুখ ফসকে কখন কি বলে বসবেন তার ঠিক নেই। সামাল দিতে গিয়ে আসলটাই না গুলিয়ে যায়। পকেটে রাখা মোবাইলটা পাখির ডাকে চি করে ডেকে উঠল। বড়বাবুর ফোন, একেই বলে টেলিপ্যাথি। স্বস্তির নিঃশ্বাস ফেলল অর্পণ। ডিটেলসে সব জানা যাবে। ফোনটা ধরে বলল, ইয়েস স্যার। তুমি কোথায় অর্পণ? পৌঁছে গেছো? শোনো, যা করবে খুব সন্তর্পণে। জোড়া লাশের ব্যাপার, সামনে পুজো, পাবলিক ডেমনস্ট্রেশন হতে পারে। হ্যান্ডেল উইথ কেয়ার। মিডিয়া জানলে আরও কেলো। না জেনে বুঝে মিডিয়া এন্টারটেন করবে না। প্রয়োজনে ফোন করো। ইয়েস স্যার। কি এস স্যার করছো? আমি পুলিশের ডাক্তার আর ফরেন্সিক ডিপার্টমেন্টে ফোন করেছি, ওরা এসে পড়বেন। কোনো এভিডেন্স যেন লোপাট না হয়। বেশ চড়া মেজাজে কথাগুলো বললেন গদাধর সামন্ত। পরক্ষণেই সুর নরম করে বললেন, আই ডু রিয়েলি ডিপেন্ড অন ইউ অর্পণ। মাস 6 আগে মিসিং কেসটা তুমি যেভাবে সলভ করলে, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউ। ফোনটা ছাড়ার পর কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল অর্পণ। কেসটা কোন দিকে টার্ন নেয় কে জানে। এবারও কোনো তথ্যই জানা গেল না। বড়বাবু তার কাজের প্রশংসা করছেন। প্রশংসা শুনতে কার না ভালো লাগে। অবশ্য পুলিশের সার্ভিসে প্রশংসা একটা বিরল বস্তু, সহ্য করতে পারলে ভালো। আজ যা প্রশংসা, কাল তা বুমেরাং হয়ে ফিরে আসে। 6 মাস আগের সেই মিসিং কেসটার কথা মনে পড়ল অর্পণের। তরুণ পুলিশ ইন্সপেক্টর অর্পণ সোম, উচ্চতা 6 ফুট, ছিপছিপে শরীর, উজ্জ্বল চোখ। বুকের ভিতর একটা লুকোনো স্বপ্ন ছিল, বড় হয়ে পুলিশ অফিসার হবে। বাড়ির সকলের বাধা অগ্রাহ্য করে পুলিশের চাকরিতে এসেছে সে। পুলিশ তো বিচারের চোখ, আইন শৃঙ্খলার রক্ষক, সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়, ভরসার প্রতীক। এ লাইনে লাইফ রিস্ক আছে, অপমান অপবাদ আছে, কিন্তু অ্যাডভেঞ্চার কম নয়। চ্যালেঞ্জিং জব। চ্যালেঞ্জ আছে বলেই না পুলিশ লাইনে এসেছে সে। সেদিন 7 সকালে এক প্রৌঢ় দম্পতি থানায় এসে হাজির। নিজেদের একমাত্র জামাইয়ের এগেনস্টে ডায়েরি করতে এসেছেন। তাদের একমাত্র সন্তান দিশা 2 দিন হলো মিসিং। তারা সাসপেক্ট করছেন তাদের জামাই দিশাকে মেরে ফেলে কোথাও গুম করে দিয়েছে। মিসিং কেসটার ইনভেস্টিগেশনের জন্য অর্পণের ওপর দায়িত্ব দিয়েছিলেন বড়বাবু। পুলিশ ইন্সপেক্টর হিসেবে সেই প্রথম অর্পণের অফিসিয়াল ইনভেস্টিগেশন। আপনাদের মেয়ের নাম? প্রশ্ন করল অর্পণ। দিশা দিশা চৌধুরী। জামাইয়ের নাম? কি কাজ করেন? অরিন্দম চৌধুরী, ব্যাংকের অফিসার। কবে এবং কিভাবে জানলেন মেয়ে মিসিং? কাউকে না জানিয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতেও তো যেতে পারি। অরিন্দমকে সন্দেহ করছেন কেন? দিশার বাবা কিছু একটা বলতে যাচ্ছিলেন, তাকে থামিয়ে দিয়ে দিশার মা কথা বললেন। প্রতিদিন মেয়ের সঙ্গে আমার কথা হয় অফিসার। 2 দিন আগে দিশাকে ফোন করতে সুইচড অফ ফিডব্যাক এলো। ভাবলাম ফোনে চার্জ নেই, ফোন অফ করে চার্জিংয়ে বসিয়েছে। ঘণ্টাখানেক পরে ফোন করতে একই কথা, সুইচড অফ। দুপুরে ফোন করলাম, ফোন বন্ধ। তারপর জামাইকে ফোন করেননি? হ্যাঁ করেছিলাম, সন্ধ্যার দিকে। বলল অফিসে বেরোনোর সময় দিশা বাড়িতেই ছিল। জামাইয়ের সঙ্গে মেয়ের কেমন সম্পর্ক? আপনাদের সাথে কেমন ব্যবহার করেন অরিন্দম?
দিশা অরিন্দমের এগেনস্টে কোনো কমপ্লেন করতো? এবার ভদ্রলোক মুখ খুললেন। আমি শিওর অফিসার, অরিন্দমই কালপ্রিট। একদিনও আমাদের সঙ্গে কথা না বলে মেয়ে থাকতে পারে না। অরিন্দম অফিস বেরোনোর আগে থেকেই দিশার ফোনের সুইচ অফ। ও মিথ্যে কথা বলছে। ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করুন। জেরা করলে সব জানা যাবে। যেখান থেকেই পারুন আমাদের মেয়েকে এনে দিন অফিসার। কুপিয়ে কেঁদে উঠলেন দিশার মা। অরিন্দমকে ফোন করলো অর্পণ। হ্যালো, আমি সিথি থানা থেকে বলছি। আপনি কোথায়? নমস্কার, বাড়িতেই আছি। নমস্কার, আজ অফিস বেরোবেন না, কথা আছে। ফোনটা ছেড়ে দিয়ে দিশার বাবা মার দিকে তাকালো অর্পণ। বলল, চলুন অরিন্দমের বাড়িতে যাওয়া যাক। দিশা কোথায় যেতে পারে? অরিন্দম কি সত্যিই কালপ্রিট? রাস্তায় যেতে যেতে বিষয়টা নিয়ে ভাবছিল অর্পণ। অরিন্দমের ফ্ল্যাটটা 3 তলায়, দক্ষিণমুখী ফ্ল্যাট, সোদপুর রেলওয়ে স্টেশনের কাছেই। সেকেন্ড ফ্লোরে লিফটের দরজা খুলতেই সামনে দরজার ওপর অরিন্দম চৌধুরী ও দিশা চৌধুরীর নেমপ্লেট। কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে অর্পণ দিশার বাবা মাকে বলল, আপনারা ডাইনিংয়ে বসুন, আমার অরিন্দমের সঙ্গে আলাদা করে কথা আছে। আপনার নাম? অরিন্দম চৌধুরী। দিশা কোথায়? আমি জানি না অফিসার, সম্ভাব্য সব জায়গায় ফোন করেছি, কোথাও দিশা নেই। আপনাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল? এই প্রশ্নের উত্তরে কয়েক মুহূর্ত চুপ করে থাকলো অরিন্দম। তারপর ধীরে ধীরে বলল, আমি যা বলবো তা বিশ্বাস করবেন না অফিসার, প্রশ্নটা বরং দিশার বাবা মাকে জিজ্ঞেস করুন। ঘটনার দিন দিশা আপনাকে ফোন করেনি? আপনি কখন জানলেন যে দিশা মিসিং? ফ্ল্যাটে এসে কি দেখলেন? দিশার বাবা, আমার ফাদার ইন ল ফোন করে জানিয়েছিলেন দিশাকে ফোনে পাওয়া যাচ্ছে না, সুইচ অফ। ফ্ল্যাটে এসে দেখলাম দরজা ভেজানো, লকড করা নেই, দিশা ঘরে নেই। অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ। ফ্ল্যাটে আর কে কে থাকেন? আমি আর দিশা, আমার বাবা মা ভাই বর্ধমানে থাকে, মাঝে মধ্যে আসে। একজন কাজের দিদি আছেন, রান্না করা ধোয়া মোছা সব কাজ করেন। তিনি কি ফ্ল্যাটেই থাকেন? না, সারাদিন কাজ করে সন্ধ্যায় বাড়ি চলে যান। আপনার ঘরটা সার্চ করব মিস্টার চৌধুরী। তন্ন তন্ন করে 3 কামরার ফ্ল্যাটটা সার্চ করলো অর্পণ। যাওয়ার সময় অরিন্দমের একটা ডায়েরি আর ফোনটা সঙ্গে নিয়ে গেল সে। দিশার বাবা মা অর্পণকে জিজ্ঞেস করলেন, অরিন্দমকে গ্রেপ্তার করলেন না কেন অফিসার? অর্পণ কোনো জবাব দেয়নি। থানার কাছে এসে দিশার বাবা মাকে নামিয়ে দিয়ে আবার পুলিশ জিপটা ঘুরিয়ে দিল অরিন্দমের বাড়ির দিকে। অরিন্দম অফিস বেরোচ্ছিল। অর্পণ এসে যাওয়ায় একটু থমকে দাঁড়ালো সে। এই মাত্র তো কথা বলে গেল, ঘর সার্চ করলো, আবার এসেছে কেন? মনে মনে বিড়বিড় করতে থাকে অরিন্দম। আপনার কাজের দিদির সঙ্গে আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ, আপনার ফোনটা রাখুন, কাজ হয়ে গেছে। ডায়েরিটা পরে ফেরত দেব। আপনার নাম কি? এ বাড়িতে কতদিন কাজ করছেন? অরিন্দমের কাজের দিদিকে প্রশ্ন করলো অর্পণ। আগে স্যার, আমার নাম শিউলি, 4-5 বছর কাজ করছি। অরিন্দম কেমন মানুষ? এদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কেমন, মানে মিলমিশ কেমন? আগে দাদা বাবু খুব ভালো মানুষ, ঝগড়া তো দূরের কথা,
এদের মধ্যে কথাই হতো না। দিদিমণি সবসময় ফোনে ব্যস্ত, দাদাবাবুর দিকে খেয়াল নেই। আমার তো মনে হয় এক ঘরে এরা শুতো না। অনেকদিন দেখেছি দিশা দিদিমণি অন্য ঘরে শুয়ে আছে। নতুন বিয়ে, এ কেমন ধারা বলেন দেখি। সোদপুর থেকে সোজা থানা এলো অর্পণ। ওসি সাহেব অর্পণকে ডেকে বললেন, দিশার বাবা মা তোমার এগেনস্টে কমপ্লেন লজ করেছেন। তুমি নাকি ওদের জামাইকে সেভ করছো। অর্পণ এতটুকু অবাক হলো না, বলল, 2 দিনের মধ্যে দিশাকে হাজির করব স্যার, তখন আসল কালপ্রিট কে জানা যাবে। রাতের ডিনারের পর অরিন্দমের ডায়েরিটা নিয়ে বসলো অর্পণ। পাতার পর উল্টোতে উল্টোতে এক জায়গায় এসে থমকে গেল সে। ছোট্ট একটা কবিতা। অরিন্দম কি কবিতা লেখে? অবশ্য সব বাঙালি তরুণেরই একটু আধটু কবিতা লেখার শখ আছে, নতুন কিছু নয়। সে নিজেও তো কবিতা লেখে, এদের মধ্যে কেউ কেউ কবি হয়ে যায়। অনিকেতের তীরে দিশাহীন দিশা ঘোরে, চাঁদের আলো ঢেকে যায় মেঘে। নির্জন রাত আধারে ঢাকা, কারা যেন চাঁদের গলা টিপে ধরে। কবিতাটি বারবার পড়ল অর্পণ। এটা কবিতা না একটা ধাঁধা? পরদিন সকাল সকাল অরিন্দমের ফ্ল্যাটে গেল অর্পণ। আমার 2টো প্রশ্ন আছে, অনেস্টলি উত্তর দেবেন। বলুন, আমার কিছুই লুকোনোর নেই। অনিকেত কে আর চাঁদ কে? থতমত খায় অরিন্দম, বলল, আপনি তো দেখছি ডায়েরিটা মুখস্থ করে ফেলেছেন অফিসার। ওটা নিছক কল্পনা, ওই নামে কাউকে আমি চিনি না। চাঁদ আপনার ডাকনাম, আই মিন নিকনেম, তাই তো? বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে অরিন্দম। আমি অরিন্দম চৌধুরী, আর অনিকেত নামে আমি কাউকে চিনি না অফিসার। ঝট করে অরিন্দমের হাতটা মুঠোয় ভরে নেয় অর্পণ। অফিসার নয়, অর্পণ বলো। আমরা আজ থেকে বন্ধু, প্লিজ ডু কোঅপারেট। 2 চোখ ভিজে গেল অরিন্দমের। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিয়ে করে আমি ভালো নেই অর্পণ। আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, চাঁদ আমার ডাকনাম। সম্ভবত দিশা অনিকেতকে ভালোবাসে। দেরি করল না অর্পণ। অনিকেতের বাড়ির ঠিকানা অরিন্দমের কাছে পেয়ে গেল সে। অরিন্দমের বাড়ি থেকে বেরিয়ে সোজা যোধপুর পার্কে অনিকেতের বাড়িতে হাজির হলো। অনিকেতের বাড়ির ঠিকানাটা আগেই জেনে নিয়েছিল অর্পণ, খুঁজে বের করতে বেগ পেতে হয়নি। হঠাৎ পুলিশ দেখে ঘাবড়ে গেলেন অনিকেতের বাবা মা। অনিকেত কোথায়? ওকে ডাকুন, কথা আছে। সরাসরি প্রশ্ন করল অর্পণ। কি করেছে অনিকেত? চিৎকার করে উঠলেন অনিকেতের বাবা। অনিকেত বাড়ি নেই, 2 দিন হলো অফিসে কাজে বাইরে গেছে, মা বললেন। কোথায়? পার্টনার কথা বলছিল। ফোন করুন, কথা আছে। 2 দিন হলো ফোনটা সুইচ অফ বলছে অফিসার। প্লিজ অফিসার, দয়া করে বলুন আমাদের ছেলের কি হয়েছে, কেমন আছে ও? না না, খারাপ কিছু নয়, একটা দরকারে এসেছিলাম। ছেলে ফোন করলে আমাকে জানাবেন। অনিকেতের ফোন নম্বর নিয়ে বেরিয়ে গেল অর্পণ। লালবাজারের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে নম্বরটা দিয়ে বলল, ট্র্যাক করে লোকেশনটা জানাবেন। সন্ধে নাগাদ লালবাজার থেকে ফোন পেল অর্পণ। ফোনটা কয়েক মুহূর্তের জন্য খুলেছিল। লোকেশন ডায়মন্ড হারবার রোড দেখাচ্ছে।
রাত 9টার দিকে ডায়মন্ড হারবার রোডের একটা হোটেল থেকে দিশা আর অনিকেতকে পাকড়াও করল অর্পণ। সিথি থানায় ওসি সাহেবের ঘরে দিশার বাবা মা, অনিকেতের বাবা মা অরিন্দম আর দিশা বসে। অর্পণ নাটকীয় ঢঙে বলল, এবার কাকে অ্যারেস্ট করব হরিহর বাবু? মেন কালপ্রিট তো আপনাদের মেয়ে। মাথা নিচু করে বসে আছেন দিশার বাবা মা। হঠাৎ দিশা ছুটে এসে অর্পণের পা দুটো জড়িয়ে ধরল। ব্লান্ডার করে ফেলেছি দাদা, ওই ওই শয়তানটা আমাকে ঠকিয়েছে। ছোটবেলা থেকে আমার স্বপ্ন আমি বিদেশে সেটেলড হব। অনিকেত আমায় বিদেশে যাওয়ার স্বপ্ন দেখিয়েছে। অন্যায় করেছি আমি, কারো দোষ নেই, সব দোষ আমার। বিশ্বাস করুন, ওকে আমি আমার শরীরে টাচ করতে দিইনি। আমি অরিন্দমের কাছে ফিরে যেতে চাই। বড়বাবু এতক্ষণ চুপ করে নাটকের ক্লাইম্যাক্স দেখছিলেন। বললেন, আর আমাদের কিছু করার নেই, যে যার বাড়ি চলে যান। মনে রাখবেন, পুলিশ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত। পুলিশকে বিশ্বাস করতে শিখুন। স্যার, মোড়ের মাথায় এসে গেছি। কনস্টেবল হরিপদর কথায় সম্বিত ফিরে পেল যেন অর্পণ। একটা সাদা কালো ছবির জগৎ থেকে রঙিন জগতে ফিরে এলো সে। শ্যাওলা রঙের বাড়িটা খুঁজে পেয়েছে অর্পণ। ঝা চকচকে দৃষ্টিনন্দন বাড়িটার গর্ভে পড়ে আছে জোড়ার লাশ। সত্যি, বাইরেটা দেখে ভিতরটা বোঝা যায় না। সুন্দর পোশাকের নিচে কত মানুষ মরে পড়ে আছে কে জানে। মানুষ তো সব থেকে ভালোবাসে নিজেকে, অথচ সেই নিজেকে নিজেই শেষ করে দেয় অবলীলায়। জোড়া লাশের কেসটায় যদি কোনো আততায়ীর হাত থাকে, তবে জল অনেক দূর এগোবে। বড়বাবু ভরসা রেখেছেন তার উপর। এখন কেসটা কতদিনে সলভ হয় সেটাই ভাবাচ্ছে। অর্পণের মাথায় এখন একটাই চিন্তা, কেসটা সুইসাইড না মার্ডার। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে। খয়েরি সুতোর পরবর্তী পর্বগুলি শুনতে টুইনশিপ মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। ধন্যবাদ।